পুরী ভ্রমণের আজ আমার দ্বিতীয় দিন। প্রথম দিন আমি সূর্যোদয়, শ্রী জগন্নাথ দেবের দর্শন আর সমুদ্রের চারপাশটা ঘুরে দেখেছিলাম। লাইট হাউস থেকে দেখা পুরীর সমুদ্র তো আজীবন মনে থাকবে আমার। আজ আমি যাচ্ছি পুরী, কোণার্ক আর ভুবনেশ্বরের বিভিন্ন জায়গাগুলি ঘুরে দেখার জন্য। এই পুরী থেকে কোণার্ক, কোণার্ক থেকে ভুবনেশ্বর আর ভুবনেশ্বর থেকে পুরীর যাত্রাপথ ত্রিকোণাকৃতি। আর এখানেই আছে অপূর্ব তিনটে মন্দির: পুরীর শ্রী জগন্নাথ দেবের মন্দির, কোণার্কের সূর্য মন্দির আর ভুবনেশ্বরের লিঙ্গরাজ্যের মন্দির। এই কারণেই এই ভ্রমণটিকে বলা হয় গোল্ডেন ট্রায়াঙ্গল ট্যুর। তবে এই মন্দিরগুলিকে ছাড়াও আজকে একটি দারুণ সমুদ্র সৈকতের সাথে দেখা হবে আমার, যার নাম চন্দ্রভাগা। এর সাথে দেখব সুপ্রাচীন কলিঙ্গ যুদ্ধস্থল আর শান্তি স্তূপকে, আর দেখব উদয়গিরি আর খণ্ডগিরির সুপ্রাচীন গুম্পাগুলিকে। এরপর সব শেষে যাচ্ছি নন্দনকাননে, যেখানে বড়রাও কেমন যেন ছোট হয়ে যায়। এই গোল্ডেন ট্রায়াঙ্গল ট্যুর বেশ বড় একটি ভ্রমণ। অনেকগুলি দ্রষ্টব্য এখানে আছে, দারুণ সব ইতিহাসও জড়িয়ে আছে এর সাথে। এই কারণে পুরো ভ্রমণটিকে দুটি পর্বে তুলে ধরছি আপনাদের সামনে। সাথে থাকছে এই ভ্রমণ সংক্রান্ত অন্যান্য নানান তথ্যগুলি। সঙ্গে থাকুন। সুপ্রভাত। আজকে 17ই ফেব্রুয়ারি শনিবার, পুরী ভ্রমণের আজকে হচ্ছে দ্বিতীয় দিন। আজকে থেকে আমি পুরীর যে সাইট সিনগুলো হয় সেগুলো শুরু করছি। তা পুরীর সাইট সিন আমি করছি ওটিডিসির যে প্যাকেজ হয় সেখান থেকেই শুরু করছি। আমি এখন পান্থনিবাসে আছি। ওটিডিসির যে স্বর্গদ্বারের অফিস আছে সেখান থেকে আমি গতকাল ওই দুদিনের যে সাইট সিন হয় তার প্যাকেজ বুকিং করে নিয়েছিলাম। তা আজকের জন্য আমার খরচ হচ্ছে 530 টাকা। আজকে হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গল ট্যুর, মানে ওই পুরী, কোণার্ক আর ভুবনেশ্বর। তা আমি এখন পান্থনিবাসে চলে এসেছি। স্বর্গদ্বারের কাছ থেকে একটা অটো নিয়েছিলাম, 150 টাকা ভাড়া পড়েছে। আমি এখন এখানে চলে এসেছি। এখানে হচ্ছে সকাল 6টার মধ্যে আপনাকে আসতে হবে, কিন্তু আমি একটু দেরি করে এসেছি, 6:30টায় বাসগুলো ছাড়ে। তা ঠিক আছে, বাস আমার দাঁড়িয়ে আছে পিছন দিকে, আর একদম সামনের সিটটা পেয়েছি। যাই হোক, ভিডিওটা তাহলে ভালো হবে, এটা একটা সুবিধা হলো। আর পরের দিন হচ্ছে আমার চিল্কা, মানে কালকে। তা আমি আপনাদেরকে একটা সাজেশন দেব। আমার যে ব্যক্তিগত যে মতামত সেটা হচ্ছে, আপনারা না দুটো বড় বড় ট্যুর পরপর রাখবেন না। মানে আমি গতকাল কি করেছি, যে পুরীর মন্দির আর যে সমুদ্র স্নান বা আশেপাশের যেগুলো আছে সেগুলো আমি ঘুরে দেখেছি। তাই আপনারা না এই দুটো বড় ট্যুরের মাঝখানে এটা রাখবেন। মানে ধরুন একদিন আপনি গোল্ডেন ট্রায়াঙ্গল ট্যুর করলেন, তারপরের দিন আপনি মন্দির দর্শন আর সমুদ্র স্নান করলেন, তারপরের দিন চিল্কা গেলেন। তাহলে কি হবে, শরীরটা রেস্ট পাবে। এবার আপনার সাথে যদি ছোট বাচ্চা থাকে, তাহলে ভাবুন না, তাকে প্রতিদিন ভোর 5টার সময় তুলে তৈরি করা, সেটা একটা সমস্যার ব্যাপার। সেই কারণে দুটো বড় ট্যুরের মাঝখানে একটা যদি আপনি গ্যাপ দেন, ভালো হবে। এইখানে ব্যাপারটা কি জানেন তো, এখানে না দু রকমের বাস দেওয়া হয়। একটা হচ্ছে এরকম ছোট, আর একটা হচ্ছে বড়। বড় গাড়িগুলো সব চলে গেল। তা যখন অতিরিক্ত পর্যটক থাকে, ভিড় থাকে, সেই সময় ছোট ছোট এরকম গাড়িগুলোও দেওয়া হয়। তা একটা কথা বলে দিই আপনাদের সুবিধা হবে। আপনারা অনেক সময় করে, বা আমি দেখেছি অনেকে করে, যে লাগেজ নিয়ে চলে এলো, আজকের পুরো ট্যুরটা করে তারপরে ট্রেন ধরবে। তাই এখন ধরুন 6:30টায় বলে, 7টার সময় না হয় ছাড়লো, কিন্তু ফিরতে ফিরতে এখানে 8:30 হয়ে যাবে রাত। তা আপনারা যদি ট্রেন রাখেন, যদি পুরী থেকে রাখেন, রাত্রি 10টায় রাখবেন, নাহলে কিন্তু সমস্যা হতে পারে। আর যদি মনে করেন যে না, আমাকে আজকে ফিরতেই হবে, তাহলে ভুবনেশ্বর থেকে করবেন। কারণ নন্দনকানন হয়ে যখন ভুবনেশ্বরে গাড়িটা আসে, আরো 1.5 ঘন্টা আপনি হাতে এক্সট্রা সময় পেয়ে যাবেন। ভুবনেশ্বর তো ওখান থেকে কাছে, তাহলে ভুবনেশ্বর থেকে রাখবেন, এটা আপনাদের সুবিধা হবে। আজকে আমাদের গাড়ি ছাড়ার কথা ছিল হচ্ছে 6:30টায়। তা অনেকজন আসেননি এখনো। তারা সেই স্বর্গদ্বারের কাছে, মানে ভুল করে ভেবেছে যে যেখানে ওটিডিসির যে অফিস, মানে যেখান থেকে ট্যুরের প্যাকেজ বুকিং করা হয়েছিল, সেখান থেকে ভাবছিল যে হয়তো বাস ছাড়বে। তা সেই কারণে এই এসে গেছে মনে হচ্ছে এখন, সেই কারণে তারা দেরি করে দিয়েছে। তা এটা আপনারা কিন্তু গোলাবেন না। যেখানে ট্যুরের প্যাকেজ বুকিং করেন সেখানটায় নয়, আপনাকে পান্থনিবাস আসতে হবে। আজকে ট্যুরের খরচ হয়েছে 530 টাকা। তবে এইটা ছাড়াও আরো কিন্তু খরচ আছে।
মানে যেখানে যেখানে টিকিট করতে হবে, কোণার্কের যে মন্দির তার জন্য টিকিট করতে হবে, তারপর আমরা একটা স্যান্ড আর্ট দেখবো তার টিকিট করতে হবে, নন্দনকাননের টিকিট করতে হবে, সেগুলো কিন্তু অতিরিক্ত, মানে 530। আর যেসব জায়গাগুলো আছে সেগুলো তার সাথে যোগ হয়ে যাবে। এই দেখুন এখন ড্রাইভার যিনি রেগে গেছেন, এইবার আমাদের হচ্ছে গাড়িটা ছাড়বে। টোটোওয়ালার সাথে ঝামেলা করছে এখন। এটা প্রাইভেট বসটা, না প্রাইভেট টুরিস্ট বসটা। প্রচুর ভিড় আছে। তারপরে এই মাঘ সপ্তমী তো খন্ডগিরি কোଣାର୍କ ଯୋଉ ଅଛି ନା ଚନ୍ଦ୍ରଭାଗା, ତ ଭିଡ ଅଛି ପ୍ରଚୁର ଭିଡ। ଏଣ୍ଟ୍ରି ପାଇଁ ବହୁତ କଷ୍ଟ ବାବା, ଏଣ୍ଟ୍ରି ପାଇଁ ପ୍ରଚୁର ଭିଡ। ଆଜି କত ଗାଡି ଅଛି। আজকে রাস্তায় এত কুয়াশা, এত সুন্দর লাগছে রাস্তাটা। এর আগের বার আমি যখন এসেছিলাম তখন হচ্ছে বর্ষা ছিল, তো বর্ষাকালে একটা অন্যরকম সৌন্দর্য লাগে। বর্ষাকালে কিন্তু ভিজিবিলিটি খুব ভালো থাকে, আর আজকে হচ্ছে ওই এত কুয়াশা আছে বলে মানে হেভি লাগছে। তা এইখানে না এই একটা রেস্টুরেন্টে ওরা সবসময় নিয়ে আসে সকালবেলায় খাওয়ানোর জন্য। সেখান থেকে আমি মশলা ধোসাটার অর্ডার করেছি, তার 90 টাকা। সাইজ কিন্তু অনেক বড় দিয়েছে। টেস্ট মোটামুটি ঠিকই থাকে, আমি এর আগের বারেও খেয়ে দেখেছি, খারাপ নয়। এছাড়া পুরি আছে, আরও অপশান আছে আপনাদের কাছে, ওয়াশরুম আছে, সেগুলো মোটামুটি ঠিকঠাক। তো আপনারা যদি মনে করেন এখানে খেয়ে নিতে পারেন, যদি ওয়াশরুম ব্যবহার করা হয় করতে পারেন। এই নদীর নামটা আছে কুশভদ্রা। আজকে না আমাদেরকে স্যান্ড আর্ট যে মিউজিয়ামটা আছে সেটা আমাদেরকে দেখায়নি, যেহেতু ওই ওনারা লেট করেছিল সেই কারণে। আজকে তো অনেক বড় ট্যুর। তা আমরা এখন এসেছি সেটা হচ্ছে রামচণ্ডী মন্দির। এই হচ্ছে মন্দিরের দরজা, ভিতরে তো অ্যালাউ করবে না ফটোগ্রাফি। তাই এই যে মন্দির, মা চণ্ডীর মন্দির। তবে কি আমরা যে দেখতে পাই যে পুরীতে যে অন্যান্য যে বিশাল বিশাল মন্দিরগুলো আছে, তার মতনের বিশালতা নয়, তার মতনের স্থাপত্য নয়, তবে ছোটোর মধ্যে খুব সুন্দর মন্দিরটা। তাই এই মন্দিরটা এখানকার যে স্থানীয় মানুষেরা আছে তাদের কাছে বিশ্বাসের দিক থেকে অনেক অনেক বিশাল। কারণ আঞ্চলিক যে মানুষেরা আছে তারা কিন্তু খুব মানে এই ঠাকুরকে। তা মা চণ্ডীকে আমরা কি জানি যে ওনার একটু রুদ্র রূপ, একটু চণ্ডাল রূপ আছে, তবে খুব ভালো, মানে মনের কামনা পূরণ করে, শুভাকাঙ্ক্ষী। আসুন আমরা একটু ভিতরে যাই, দেখি। ক্যামেরা তো অ্যালাউ করবে না, জুতো আপনাকে এখানেই ছেড়ে যেতে হবে। জয় মা চণ্ডী। সুন্দর, কিন্তু মন্দিরটা ভালো লাগলো। আর একটা প্রাচীন মন্দির যদি আপনি আসেন না, দেখবেন একটা মনের মধ্যে একটা শান্তি পাবেন। এই মন্দিরটা ঠিক পিছন দিকেই, মানে ওই দিকটা করে ওই সমুদ্র শুরু হয়ে যায়। তা সমুদ্র তো মানে আজকে যা কুয়াশা আছে 10 ফুট দূরত্ব দেখা যাচ্ছে না, তা সেই কারণে বোঝা যাচ্ছে না। তা আমরা তো এই তো যাচ্ছি, এবার তো চন্দ্রভাগা সমুদ্র সৈকতে আমরা যাব। খুব সুন্দর লাগে চন্দ্রভাগা সমুদ্র সৈকত, দারুণ সুন্দর। আজকে এত কুয়াশা, মাঝে মাঝে মনে হচ্ছে কি একটুখানি নেমে যাই, নেমে দুটো ছবি তুলি, কিন্তু হবে না। আমাদের এখানে 15 মিনিট সময় দিয়েছিল, 10 মিনিটে আপনার হয়ে যাবে। এবার এই ট্যুরটাই আপনাদেরকে একটু তাড়াহুড়ো করতে হবে, নাহলে পুরোটা কমপ্লিট হবে না। এই সামনে হচ্ছে মুহানটা, নদী আর সমুদ্রের সঙ্গম স্থল। এই সামনে দেখো, এই নদীটা আমি শুকা আছে, গোটাই চলে যাচ্ছে, জোয়ার হয়ে ফুল হয়ে যায় রাত্রে। এই নদীটাই কি মন্দিরের পেছনে? হ্যাঁ হ্যাঁ, ওই নদীটা। শুনলে যে পিছনের নদীটার নাম কুশভদ্রা নদী, তারপরে বালির পাহাড়, তারপরে সমুদ্র। আমি এখন চন্দ্রভাগা সমুদ্র সৈকতে চলে এসেছি। ওই বাপ রে বাপ, ঢেউ কি! আজকে না কুয়াশা আছে, সেই কারণে মানে অতটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু চন্দ্রভাগা সমুদ্র সৈকত দারুণ সুন্দর লাগে, ভালো লাগে, খুব ভালো লাগে। আমাদের ড্রাইভার দাদা যিনি আছেন না, এত ভালো, বলছেন যে বাবা ঢেউ কি, বলছেন যে আপনারা ওই ভিড় একটা পয়েন্ট আছে, আমি আগের বার ওখানে গিয়েছিলাম, ওখানে গাড়ি ঠাড়ি চলে, ভালো লাগে না। এইসব জায়গায় শান্ত নিরিবিলিই ভালো লাগে। বলছে কোথা থেকে দেখবেন, এই শান্ত জায়গাটা থেকে নাকি ওইখান থেকে? আপনারা যেখানে বলবেন সেখানে। আমি বলি এই শান্তটাতেই করে দাও। ওরে ভাই রে, ভীষণ ভালো লাগে আমার পুরীর যে সমুদ্র সৈকত ঠিক আছে, ওটা তো ভালো লাগেই, কিন্তু এই চন্দ্রভাগা সমুদ্র সৈকতের তুলনা নেই। খুব ভালো জায়গায় আমাদেরকে দাঁড় করিয়েছে। এইখান থেকে কোণার্কের যে সূর্য মন্দির আছে
তার দূরত্ব কিন্তু মাত্র 3 কিলোমিটার। একটা সময় নাকি ওই সূর্য মন্দিরের কাছেই এই সমুদ্র সৈকত ছিল, তা সময়ের সাথে সাথে নাকি পিছিয়ে গেছে। জানেন তো একটা অর্গানাইজেশন আছে যার নাম হচ্ছে ফাউন্ডেশন অফ এনভায়রনমেন্টাল অর্গানাইজেশন। তা তারা কি করে, এটা ঝিনুক, এই জ্যান্ত দেখেন দুদিকেই আছে এখনো। হ্যাঁ, তো তারা কি করে, তারা এই বাছাই বাছাই যে সমুদ্র সৈকত আছে যেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, যার পরিবেশ ভালো, নিরাপত্তা ভালো, তারা না তাদেরকে একটা সার্টিফিকেট দেয় যেটাকে ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেট বলে। তো এই চন্দ্রভাগা সমুদ্র সৈকতকেও ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেট দেওয়া হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা এইসবের জন্য। ভালো লাগে, এইসবগুলো শুনলেও ভালো লাগে, দারুণ সুন্দর এই জায়গাটা। আর একটা জিনিস হচ্ছে কি, পুরাণ অনুযায়ী শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব তিনি নাকি তার কুষ্ঠ রোগ থেকে মুক্তি লাভের জন্য এই সমুদ্র সৈকতে তপস্যা করেছিলেন এই চত্বরে। এখানে অনেক কাঁকড়া আছে, এসব গর্ত করে রেখেছে। আর চন্দ্রভাগা নদী, আচ্ছা, এখানে সপ্তমী দিন এখানে বুড় দেওয়া হয়, অল ওয়ার্ল্ড লোক আছে এখানে আসে বুড় দেয়। আচ্ছা, শ্রীকৃষ্ণ পুত্র শাম্ব তার কড় হয়েছিল কষ্ট, এখানে স্নান করলা পরে তার কড় হয়েছিল ভালো হয়েছিল। সেই শাম্ব পরে লেখা আছে মাঘ সপ্তম দিন, এই যে গতকালই ছিল, এখানে বহুত ভিড় থাকে, সব লোক আছে এখানে স্নান করে। আরে কুয়াশা রে, প্রাইভেট গাড়ি করে চলে এসেছিল তো, হ্যাঁ হ্যাঁ, ওই জন্য ভিড় হয়ে গেছে। হ্যাঁ, এই হচ্ছে টিকিট কাউন্টার। এখন আমাদের তো কোনো টিকিটের মানে আলাদা করে দাঁড়িয়ে কাটার প্রয়োজন নেই। ওটিডিসির প্যাকেজে যদি আপনারা আসেন, যিনি থাকবেন গাইড বা ড্রাইভার যিনি থাকবেন তিনি সেগুলো ব্যবস্থা করে দেয়, নাহলে লম্বা লাইন পড়ে। তো আজকে খুব লম্বা লাইন আমি চোখে পড়ছে না আমার, ঠিকই আছে, হালকা আছে। আমি না প্রথমবার যখন, হ্যাঁ ফোনে কেটে নিয়েছে বলছে, তো আমি যখন প্রথমবার যখন কোণার্কের মন্দিরে এসেছিলাম, আমার কেমন হয়ে গিয়েছিলাম যে এত বিশাল, এত সুন্দর এই মন্দিরটা, দারুণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এখনো সেই সমান আকর্ষণ কিন্তু এই মন্দিরের প্রতি আমার আছে। আজকে যা কুয়াশা, মানে আমি এখান থেকে ভালো করে নাট মন্দিরটাকেও দেখতে পাচ্ছি না। এই মন্দিরটাকে না মানে প্রাচীন কলিঙ্গের এক ঐতিহ্য বিস্ময় বলা যেতে পারে, অপূর্ব সুন্দর। তা সংস্কৃত শব্দ কোনা এবং অর্ক, সেই থেকে এই জায়গাটার নাম হয়েছে কোণার্ক বা কোণারক। তা কোনা মানে হচ্ছে একটা কোণ, আর অর্ক মানে সূর্য। তা এই কারণে এই জায়গাটাকে অর্কক্ষেত্রও বলা হয়। আর এই মন্দিরটাকে এমনভাবে নির্মাণ করা হয়েছিল, তখন তো এখানে সূর্য দেবতা ছিলেন, তা দিনের বেলায় সূর্যের প্রথম আলো একটা কোণ থেকে দেবতার উপরে এসে পড়তো। তা সেই জন্যই এই মন্দিরটাকে এইভাবে নির্মাণ করা হয়েছিল। আচ্ছা হ্যাঁ, আচ্ছা বন্ধ করে দেবো। আচ্ছা হ্যাঁ, আরেকটা হচ্ছে কি, এই মন্দিরে একটা নয়, 3টে সূর্য দেবতার বিগ্রহ আছে। তা বাম দিকে ডান দিকেও আছে। যখন সূর্য বিভিন্ন দিকে যাবে তখন যাতে সারা দিন সূর্য দেবতার গায়ে সূর্যের আলো পড়তে পারে। কি ভিড় হয়েছে দেখুন, এই ভিড়টা ভালো লাগে। পুরীতে কিন্তু ভিড়টা ভালো লাগে আসলে, না এখানে ভিডিওগ্রাফি করা যায়। তা তার জন্য আপনাকে একটা টিকিট করতে হবে, তার 200-250 টাকার মতন খরচ হয়ে যাবে। এবার আমাদের যিনি ড্রাইভার আছে, ওই ড্রাইভার দাদা আমাকে একটু ভালোবাসে, তা ওনার সাথে আমি এর আগের বার গিয়েছিলাম। তা উনি বলছে না, তোমার টিকিটের খরচটা আমি বাঁচিয়ে দিচ্ছি, যেখানে যেখানে লাগবে আমি তোমাকে বলে দেবো, তুমি সেখানে সেখানে ক্যামেরাটা বন্ধ করে দেবে, আর তোমার যে সেলফি স্টিকটা আছে ওটা ব্যাগে ঢুকিয়ে দেবে। তা উনি ওই জন্য আমাকে মাঝখানে একবার বলছিল, যেখানে টিকিট চেকিং হয় বলে যে এখানে বন্ধ করে দাও, এখানে বন্ধ করে দাও। তা আপনারা যদি আসেন না, আপনাদের যদি মনে হয় তাহলে আপনারা একটা টিকিট করে নেবেন, কোনো সমস্যা থাকবে না। উনি আমাকে একটু জোর করলেন, তা আমি বলি থাক, তাহলে টিকিটের পয়সাটা বেঁচেই যাক। তা এই যে মন্দিরটা আপনারা দেখছেন, এই মন্দিরটাও কিন্তু গঙ্গা রাজবংশের যে রাজারা ছিলেন তারাই তৈরি করেছিলেন। মানে যারা পুরীর মন্দির, তারপরে ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির যারা উন্নয়ন করেছিলেন, পুরীর মন্দির যারা তৈরি করেছিলেন, গঙ্গা রাজবংশের রাজা নরসিংহদেব প্রথম 12 বছর সময় ধরে
এই মন্দিরটা নির্মাণ করেন। তা তিনি নিজেই ছিলেন একজন সূর্য দেবতার ভক্ত, তাই সূর্য দেবতার রথের আদলে তিনি এই মন্দিরটাকে নির্মাণ করেছিলেন। 1243 সালে কাজ শুরু হয়েছিল আর 1255 সালে কাজ শেষ হয়। 12 বছর সময় লাগে। 1200 জন কারিগরকে নিযুক্ত করেছিলেন এই মন্দিরটাকে নির্মাণ করার জন্য। তো যখন মন্দির প্রথমে ছিল সেই সময় এর উচ্চতা ছিল 200 ফুট, আর এখন তো অনেক ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, এখন হয়ে গেছে 100 ফুটের কাছাকাছি। যদি এই মন্দির থাকতো মাথা খারাপ করে ছেড়ে দিত, যদি পুরোটা থাকতো মাথা একদম খারাপ করে ছেড়ে দিত। এর কারুকার্য দেখুন না, চলুন আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাচ্ছি পুরো মন্দিরটা, আসুন আসুন। এই মন্দিরের প্রবেশপথের সামনেই দেখা যায় একটি সিংহ আর একটি হাতির ভারে একজন মানুষ চাপা পড়ে আছে। এখানে সিংহ হলো অহংকার আর হাতি হলো ঐশ্বর্যের প্রতীক। শোনা যায় এই মন্দির নির্মাণ সম্পূর্ণ হলেও কিছুতেই মন্দিরের মঙ্গল কলসটি স্থাপন করা যাচ্ছিল না। সবাই যখন রাজার ভয়ে সন্ত্রস্ত, তখন একটি 12 বছরের বালক, যে নিজেকে প্রধান কারিগর বিশু মহারানার ছেলে হিসাবে পরিচয় দেয়, এবং সেই বালক মন্দিরের মঙ্গল কলসটি স্থাপন করে। এদিকে এই ঘটনার পর সবাই ভাবেন রাজা যখন জানতে পারবেন যে যেই কাজ এতগুলো কারিগর করতে পারল না সেইটা একজন সামান্য বালক করে দিল, তখন রাজা নিশ্চয়ই সবাইকে হত্যা করার আদেশ দেবেন। আর এই জন্যই সব কারিগরদের প্রাণ বাঁচানোর জন্য সেই বালক মন্দিরের চূড়া থেকে চন্দ্রভাগা নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করে। আর সেই থেকেই এই মন্দিরকে অপবিত্র বলে মনে করা হয়, আর এখানে কোনো রকম পূজা অর্চনা করা হতো না। এই মন্দিরটাকে যখন নির্মাণ করা হয় না, তখন সময়, কাল, পক্ষ এইসব জিনিসগুলোকে না খুব ভালোভাবে ক্যালকুলেশন করে কিন্তু তৈরি করা হয়। এই দেখুন, সপ্তাহে হচ্ছে 7 দিন। তো এখানে যে ঘোড়াগুলো আছে, এটা তো একটা রথের আদলে তৈরি হয়। তা ঘোড়ার সংখ্যা হচ্ছে 7। তা 7টার মধ্যে 6টা বা ধরুন 2টো খুব ভালোভাবে বোঝা যায়, সবই তো আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে গেছে। তারপর আবার দেখুন এইখানে 12 জোড়া চাকা আছে, মানে 1 বছরে 12 মাস, সেই কারণে এখানে 12 জোড়া চাকা রাখা হয়েছে। আবার আরেকটা জিনিস দেখুন, 1 মাসে 2টো করে পক্ষ আমাদের আসে 15 দিন ছাড়া ছাড়া, তার মানে 1 বছরে 24টা পক্ষ। আবার এখানে এই যে 12 জোড়া, মানে 12 × 2 24 জোড়া চাকা আছে। তো এই বিষয়গুলো মানে একদম অদ্ভুতভাবে করেছে। তার সাথে আরেকটা জিনিস বড় হচ্ছে সেটা হচ্ছে এখানকার যে চাকাগুলো আছে সেই চাকাগুলো থেকে কিন্তু সময় নির্ধারণ করা যায়। এখন ওইদিকে সূর্যের আলোটা ওদিকে পড়ে, এদিকে আছে 6টা, ওদিকে আছে 6টা। যখন সূর্যের আলো এদিক থেকে পড়বে তখন এদিকের গুলোয় পড়বে, তখন ওখান থেকে ক্যালকুলেশন করা যাবে। আবার যখন বিকেল হয়ে যাবে তখন ওই দিকটায় সূর্যের আলো পড়বে, তা সূর্যের আলোটা যখন ওইদিকে পড়বে তখন ওইগুলো থেকে সময় নির্ধারণ করা যাবে। আমি একটা জিনিস পড়ছিলাম, জিনিসটা যে কতটা সত্যি বা কতটা ঠিক আমি জানি না। তা সেখানে আমি পড়ছিলাম যে বলছে যে ওই দিকেরটা যেমন সূর্য ঘড়ি ছিল, তো এই দিকেরটা ওই চন্দ্র ঘড়ি ছিল, মানে চাঁদের আলো এইদিকে পড়লে টাইম দেখা যাবে, সেই কারণে নাকি এই দিকের চাকাগুলোকে রাখা হয়েছে। তবে তার সত্যতাটা কিন্তু মানে সঠিকভাবে আমি অনেক পড়াশোনা করেও জানতে পারিনি, সেই কারণে আমি মানে 100% ভাবে আপনাদেরকে বলতে পারছি না যে ওটা ঠিক ছিল। তবে সূর্য ঘড়িগুলো দিয়ে যে যা সুন্দর টাইম দেখা যায়, আসুন আপনাদেরকে দেখাচ্ছি, দারুণ লাগে। দেখুন, আমি আপনাদেরকে দিল্লি যখন গিয়েছিলাম বা রাজস্থান গিয়েছিলাম, তখন কিন্তু আমি আপনাদেরকে সূর্য ঘড়ি দেখে কিভাবে সময় নির্ধারণ করা যায় সেগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম। এবার এই মন্দিরটা কতদিনের পুরনো ভাবুন, সেগুলো 400 বছর আগে ওরা বানিয়েছে, আর এইটা 1200 সাল। মানে ভেবে দেখুন কোথায় এরা ছিল, কি বুদ্ধি ছিল। আসুন আসুন দেখাচ্ছি। দেখুন, আমি আপনাদেরকে বিষয়টা সংক্ষেপে বুঝিয়ে বলছি। এই দেখুন, এই চাকাটা দেখুন, এই চাকাটা না দেখুন, মোটা যে স্পোক গুলো আছে সেটা 8টা আছে, আর যে সরু স্পোক আছে সেটা 8টা আছে। তা এটা হচ্ছে একটা ঘড়ি, সূর্য ঘড়ি কিন্তু উল্টো দিক দিয়ে ঘোরে। তা ধরুন ওইটা হচ্ছে রাত 12টা, এইটা হচ্ছে দুপুর 12টা। এবার এই দিক দিয়ে ঘুরছে, তাহলে মাঝখানে 6টা। আবার এই দুটোকে যদি আমরা ভাগ করে দিই, তাহলে ওখানে যদি 6টা হয়, এখানে যদি 12টা হয়, তাহলে এটা 3টে। আবার যদি এইটাকে সরু যে স্পোক আছে সেটাকে ভাগ করেছে, তাহলে এটা যদি 3টে হয় আর এটা যদি 6টা হয়, তাহলে এটা হচ্ছে মাঝখানে 4.5টে। তো এইভাবে পুরো জিনিসটাকে ওরা ক্যালকুলেশন করেছে। এবার সূর্যের ছায়া যদি ওই ছোট ছোট যে জায়গাগুলো আছে, মানে মাঝখানের যে গ্যাপটা, সেই গ্যাপটাতে যদি পড়ে, ওখানে 30টা করে ছোট ছোট বিন্দু আছে। তা 30টা করে বিন্দু আছে মানে 1.5 ঘন্টা, তাহলে 1.5 ঘন্টা মানে হচ্ছে 90 মিনিট। তার মানে এক একটা বিন্দু হচ্ছে 3 মিনিট করে। আজকে তো সূর্যের আলো নেই, একদম মাঝখানটা আপনাকে একটা সমান্তরাল কিছু রাখতে হবে বা হাতের আঙুল রাখতে হবে। এখানকার যারা গাইড আছে তারা ছাতা রাখে, ছাতার যে লাঠিটা সেটা রাখে, রেখে যেখানটা ছায়া পড়ে সেখান থেকে ওরা সময়টাকে নির্ধারণ করে। এখানে আপনি 2 রকমের পাথর দেখতে পাবেন। দেখবেন একটা হচ্ছে লাল রঙের
আর একটা হচ্ছে একটু সবুজ সবুজ, একটু কালচে কালচে টাইপের। তা যেগুলো লাল রঙের পাথর আছে সেগুলো উদয়গিরি, খণ্ডগিরি ওখান থেকে আনা হয়েছিল। আর যেগুলো হচ্ছে সবুজ রঙের পাথর আছে না, ওগুলো অন্ধ্রপ্রদেশ থেকে আনা হয়। তা সেই সময় ভাবুন কতদিন আগে এই ডেকোরেশনগুলো করার জন্য কিন্তু ওরা এনেছিল, যে এমন নয় যে যেমন তেমন আমাদের এখানে পাথর আছে বানিয়ে দাও, তা নয়। উদয়গিরি খণ্ডগিরিতে ওই পাথরগুলো আনা হয়েছিল, তো দুভাগে ভাগ হয়ে যায়। নাহলে আগে একটাই পাহাড় ছিল, তারপরে ওটা ধীরে ধীরে দুটো পাহাড় হয়ে যায়, তাই জন্যই খণ্ডগিরি নাম হয়েছে। একদিকেরটা উদয়গিরি, একদিকেরটা খণ্ডগিরি। আরেকটা জিনিস হচ্ছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই যে কোণার্কের যে সূর্য মন্দিরের স্থাপত্য দেখে তিনি বলেছিলেন এখানকার পাথরের ভাষা মানুষের ভাষাকে ছাপিয়ে যায়। আমরা এই গোল্ডেন ট্রায়াঙ্গেল যে ট্যুরটা আছে, এই ট্যুরটা আমরা এইভাবে করি ঠিকই, কিন্তু এত কম সময়ের মধ্যে এই ট্যুর কিন্তু কখনোই ঠিকঠাক ভাবে হয় না। সব থেকে ভালো যদি চন্দ্রভাগা সমুদ্র সৈকত আর এই কোণার্কের সূর্য মন্দির এটা যদি আলাদাভাবে করা যায় তাহলে সব থেকে ভালো হয়। কিন্তু ওই যে আমাদের খরচ বাঁচাতে হবে, তাড়াহুড়ো করে হয় নাকি আধ ঘন্টায়, একেবারেই সম্ভব না। তবুও যদি আপনারা পারেন একটা গাড়ি বা একটা অটো ভাড়া করে, আবার এখানে না রাত্রিবেলায় লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, তারপরে এই শীতের সময় একটা ডান্স ফেস্টিভ্যাল হয়, সেইগুলো এইভাবে হয় না, সেগুলো একটু আলাদাভাবে এসে, কিছু করার নেই, পয়সা বাঁচাতে হবে। দেখি একসময় আসবো, একটু ভালোভাবে এসে সময় দেবো, সারাটা দিন দেবো। এইসব জায়গাগুলোকে দেওয়া যায়, মানুষকে না দিয়ে এদেরকে দেওয়া দরকার। দেখো ডাইনিং দিকে সবাই দেখুন, এই সফেদ वाला মন্দির হচ্ছে পাহাড় উপর, 536 আছে না, 536 এর 5টা নাম আছে, শান্তি, স্তুতি, মৈত্রী, দয়া, ক্ষমা। সে উপর পাহাড় উপরে গাড়ি যাবে, ঠিক আছে? এখানে ছত্তা জুতা মোবাইল ক্যামেরা সব আলাও আছে। সেইটা যখন যে গাড়ি থাকছিল না, ওইখানটা হলো পার্কিং, সবাই গাড়ি আসলে এখানে নামে। এখানে শিলালিপিটা, হাতিটা উপরে আছে, বুঝলে? শিলালিপি এখানে আছে। আমি যখন এর আগের বার এসেছিলাম তখন এই ধৌলির যে শান্তি স্তূপ আছে বা এই যে পিস প্যাগোডা, এইটা না তখন ওই কনস্ট্রাকশনের কাজ চলছিল, তাই এখানে সব রড দেওয়া ছিল, রং হচ্ছিল নতুন করে। এখন একদম পুরো ভালো আছে, খুব সুন্দর দেখতে লাগছে। এখানে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শো হয় সন্ধ্যেবেলায়। আর যদি আপনারা প্রাইভেট গাড়ি করে আসেন বা এমনি বেসরকারি বাস যারা ট্যুরগুলো করে তাদের সাথে যদি আসেন, তাহলে ওরা ওই পার্কিং আছে সামনেটায়, পার্কিংয়ে গাড়িটা রেখে দেয়, তারপর এনাদের যে গাড়ি আছে সেই গাড়ি করে এখানে আসতে হয়, যার জন্য সামান্য কিছু খরচ হয়, খুব আহামরি নয়। আর যদি ওটিডিসির হয় তাহলে ওরা ডাইরেক্ট চলে আসে ছোট বাস হলে, আর যদি বড় হয় তাহলে ওই ওরা ওখানে রেখে দেয় পার্কিংয়ে, তারপর ওদের গাড়ি করেই আবার এখানে চলে আসা যায়, তার জন্য কিন্তু এক্সট্রা কিন্তু কোনো খরচ হয় না। এই ধৌলির যে শান্তি স্তূপ আছে বা পিস প্যাগোডা আছে, এটা সম্পর্কে যদি বলতে হয় তাহলে আপনাদেরকে একটু সামান্য কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে কিন্তু বলতেই হবে। এ দেখুন, এই যে যুদ্ধটা হয়েছিল এটা 261 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। তা সম্রাট অশোক এখানে আক্রমণ করেছিলেন, কলিঙ্গ যে রাজারা ছিলেন তাদেরকে আক্রমণ করেন। তা তো সেই সময় যে সামন্ত রাজারা আছে নিরীহ ছিলেন, তারা কিন্তু বীর স্বতন্ত্র ছিলেন, তারা এখানে বসবাস করছে। তা এই কলিঙ্গ আক্রমণের পিছনে কিন্তু কয়েকটা কারণ আছে। এক, খুব সমৃদ্ধশালী ছিলেন তারা, এটা একটা কারণ। দুই, তাদের কাছে তারা বীর ছিল কিন্তু তাদের কাছে কোনো সংগঠিত যে সেনাবাহিনী সেটা ছিল না। আর একটা জিনিস হচ্ছে, এর আগে যারা আক্রমণ করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য বাদে সবাই কিন্তু কলিঙ্গ মানে দখল করতে সফল হয়ে গিয়েছিল। ব্যাস, সম্রাট অশোক আক্রমণ করে ফেললেন। তিনি তো তখন একদম মানে যুদ্ধের জন্য খুব মানে উৎসুক উন্মত্ত অবস্থায় আছেন, আক্রমণ করলেন। এবার এখানকার যে রাজারা ছিলেন তারা তো চেষ্টা করলেন যে কি করে বাঁচানো যায়, এদিকে বাঁচানো তো গেল না। শেষে এখানকার যে মহিলারা আছে, শিশুরা আছে, তারা পর্যন্ত এগিয়ে এলো মাতৃভূমিকে রক্ষা করার জন্য, কিন্তু শেষ রক্ষা হলো না। সম্রাট অশোকের সেনাবাহিনী সবাইকে হত্যা করলেন নৃশংসভাবে। এমনকি এখানে যে সব এই সামনেই হচ্ছে যুদ্ধক্ষেত্র ছিল, এখান থেকে দয়া নদী দেখাও যায়। এই যে দূরে যে চাষের জমিগুলো আছে, ওই যে এই
আর ওই দূরে একদম সরু দয়া নদী বয়ে যাচ্ছে। তো এখানে যখন যুদ্ধ হয়েছিল সেই সময় মানে রক্ত বন্যা বইয়ে দিয়েছিল, তা দয়া নদীর জল রক্তে লাল হয়ে যায়। কিন্তু এত ভালো জয়লাভ করার পরেও সম্রাট অশোকের অনুশোচনা হয়েছিল, তারপর থেকে তিনি যুদ্ধ ছেড়ে দেন। তিনি বলেন না, আমি আর যুদ্ধ করব না। মানে ওই দৃশ্য দেখার পর তার একটা পরিবর্তন হয়, তা তিনি চণ্ডাশক থেকে হয়ে ওঠেন ধর্মাসন। 1972 সালে জাপান আর কলিঙ্গ যে নিপ্পন বৌদ্ধ সন্ন্যাসীরা আছেন, তারা এই যুদ্ধস্থলে শান্তিস্তূপটা নির্মাণ করেছিলেন। চলে যাচ্ছি এখন। এখানে আমাদের সময় দেওয়া হয়েছিল 15 মিনিট। 15 মিনিটে কিন্তু এইভাবে দেখা ঠিক মানে ভালোভাবে দেখা সম্ভব নয়। 2-3টে ছবি তুললেই তো মিনিট 15 চলে যায়। মানে শান্তির বার্তার জন্য এইখানে এটা তৈরি করা হয়েছে, কিন্তু ঘুরে শান্তি পাওয়া যাচ্ছে না, এত তাড়াহুড়ো করে। শান্তিস্তূপ দেখে সেই দিন আমি গিয়েছিলাম শ্রীলিঙ্গরাজ মন্দির, উদয়গিরি ও খণ্ডগিরি আর নন্দনকাননে। ভিডিওটিকে দীর্ঘায়িত না করে সেই জায়গাগুলিতে আপনাদেরকে নিয়ে যাব গোল্ডেন ট্রায়াঙ্গেল ট্যুরের দ্বিতীয় পর্বে। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন জায়গার ভিডিও আমি তৈরি করি। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে, চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওয়।